জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার সে পরিচয় তার নাই এখন। বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে এই ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। তো দালিলিক জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেশন তৈরি করি, যে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা আসলো সেটাতে আমাদের একটা পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টে হলো 300 জন গডফাদারকে আমরা তৈরি করলাম বিভিন্ন অঞ্চলে, যে তারা পার্লামেন্টে যাবে, গিয়ে হলো এলাকার যত মানুষের হলো ব্যবসা বাণিজ্য গ্যার দখল সবকিছু করবে, এবং এলাকায় কোথায় কোথায় হলো মানুষের সবকিছু দখল করা যায়, এই ধরনের আমরা একটা শাসনতান্ত্রিক কাঠামো বাংলাদেশে নিয়ে আসলাম। বাংলাদেশের সংবিধান যে আমরা দলিলটা বানাইলাম, এই দলিলের মধ্য দিয়ে এই সুযোগগুলো আমরা রেখে দিলাম। এখন বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে না। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলকে আচ্ছা মতো হলো কাটাছাড়া করছে। এই কাটাছাড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছাড়া করছে। এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থায় না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখন আনস্টেবল হয় তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে, যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়া সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করি আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে, এটা কিন্তু চ্যালেঞ্জ হবে। আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি, সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্ট। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসলো। এবং নোট অফ ডিসেন্টে যখন এটা তারা নিয়ে আসলো, আনার পরে বিএনপি ছাড়া সকলে এটাতে ঐক্যমত হয়েছে, এবং তারা সেটাকে সম্মান করলো না। বাংলাদেশের 96 সেখানে যে 30টি সংগঠন ছিল, অধিকাংশ সংগঠন বলছে যে আপার হাউসের জায়গাটা আমরা ঐক্যমত হতে চাই, যাতে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু বিএনপি সেটাতে ঐক্যমত হলো না, বললো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলো। কেন দিয়ে রাখলো? বললো যে আপনারা গভর্নমেন্ট কখনো চালাল নাই, আমরা গভর্নমেন্ট চালিয়েছি, ভবিষ্যতেও আসবো, তাহলে এটা চালাইতে অসুবিধা হবে। এখন অসুবিধা কোন জায়গায় হবে? অসুবিধার জায়গাটা হলো এই যে দলিল, এই দলিলের কাছে কিন্তু সবার একটা সমবন্টন, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ঘোষণাতে ছিল। এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে ভুলণ্ঠিত প্রথমে করেছিল শেখ মুজিব। উনি সবার এই দলিলকে অশ্রদ্ধা করে নিজের মতন একটা রক্ষী বাহিনী নিয়ে নিজের মতন হলে রাষ্ট্রটা পরিচালনা করা শুরু করেছিল। এবং 47-এ যে আমরা এখানে একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছিলাম, সেখানে কিন্তু মুসলমানরা হলো রক্ত দিয়েছিল। কলোনিয়ালাইজেশন বের হওয়ার থেকে এখানে অসংখ্য মানুষ, এই যে জগন্নাথ ভার্সিটির সামনে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, এখান থেকে শেরশাহ মানে কাবুলের ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো গাছে আলেমের লাশ ঝুলানো ছিল না। প্রত্যেকটা গাছে আলেমদের লাশ ঝুলানো হয়েছিল। তারা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। 47-এ তাদের এই অবদান ছিল, ভারতের স্বাধীনতা তো তাদের অবদান ছিল। 71-এ আইসা তারা বলল এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হয়ে আলেমদের পুরো এই যাত্রাটা হলো তারা নতুন করে বাংলাদেশে খারিজ করে দিল। খারিজ করার পরে জিয়াউর রহমান আইসা আলেমদেরকে একভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একভূত করতে পারলেন না। কারণ ওই সময়ে উনি অনেকগুলো কাজ করতে চেয়েছিলেন, এই কাজগুলোতে আবার ঐতিহাসিকভাবে বাধা দেওয়া হয়েছিল। পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায় তখন আর তাদের কোনো
পরিস্থিতিও লক্ষ্য রাখে না, তাহলে যে কওমি যে সনদটা তো অনেক আগের আলোচনা। এটা তো 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন সরকারে ছিল তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল। তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চায়, ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে। যেমন আমরা এনসিপির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সাপোর্ট করি। কারণ কি, কওমি মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। আমরা এটার চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই জনমানুষের থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় এই যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না। এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা। তো আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দালিলিক প্রমাণ উপনীত হয়েছে, আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাঁটবো। বাস্তবায়নের পথে গিয়েই এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বললো এটা বাংলাদেশে হলো করা যাবে না। এবং এখানে শেখ হাসিনা এই সংবিধানের উপরে নিজেকে তুলে যেভাবে বাংলাদেশ শাসন করতে চান, এই ধরনের আরেকটি ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই। কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। তা আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করবো। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছেও পাঠানো হয়নি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল। তা আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাবো, আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না। কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাব আমরা। এবং আমরা বলেছি, সরকারকেও আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সে নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যে কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামীর ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি, কিন্তু এখন হয়তোবা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষর যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এই জন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা
পদক্ষেপ হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেটার উপদেষ্টা পরিষদে যখন উঠেছিল, অধিকাংশ উপদেষ্টা জুলাই সনদ নিয়ে এই যে এটার যে আদেশ জারি এবং ডক্টর ইউনূস যে দিবেন এবং গণভোটের বিষয়ে অনেকগুলো বিষয় তারা দ্বিমত পোষণ করেছে। তা আমরা যখন ওই সময়ে আমিও লিয়াজু কমিটিতে ছিলাম, সরকার গঠনের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াতে আমি আলেম সমাজদের অথবা আপনারা যারা এখানে আছেন আপনাদের উপরে বলবো, সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের আরো স্টেক বাড়াতে হবে। তখন আমাদের সামনে যে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনের প্রপোজাল করেছিলাম। সেখানে আর্মি চিফেরও একটা কথা ছিল, আমরা লিস্ট প্রেজেন্ট করেছিলাম। উনি বলল না, ডক্টর ইউনূসের যখন কোশ্চেন আসছিল উনি আমাকে বললো যে তুমি কি আমাকে গলার মধ্যে কাঁটা ঢুকাচ্ছ নাকি, আমি গলার কাঁটা নিয়ে কিভাবে বয়ে বেড়াবো। আমি বললাম ডক্টর ইউনূস কিভাবে গলার কাঁটা হতে পারে। বললো যে উনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে ডিরেক্ট বিরোধিতামূলক কাজ করবো। আমরা বললাম সেরকম মানুষ উনি না, উনি একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে। আর এই লোক যিনি ছিলেন ডক্টর ইউনূস, ওই সময় উনি হসপিটালের সার্জারিতে ছিলেন যখন আমরা তাকে ফোন দিয়েছিলাম। তো ওই অবস্থায় থেকেও বাংলাদেশে কেউ কিন্তু তখন দায়িত্ব অনেক জায়গায় নিতে চাচ্ছিল না। ওই সময় হলো এই অসুস্থ থাকা সত্ত্বেও উনি শুধুমাত্র, ওনাকে অনেক পলিটিক্যাল পার্টির আমন্ত্রণ জানিয়েছিলেন, উনি সেটাতে খারিজ করে দিয়েছিলেন। যখন ছাত্ররা তাদেরকে বলেছিল, উনি বলছিল ঠিক আছে আমি বাংলাদেশে আসি। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওইখানে ইকোনমিক সিচুয়েশন খুব বাজে অবস্থায় ছিল। যখন 5 তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলও গিয়েছিল, তারাও কিন্তু এই জায়গাতে ঐক্যমত যে গভর্নমেন্ট তারা ফর্ম করবে বা কোনো কিছু, আমরা তো সকল দলকে ঐক্যমত জানিয়েছিলাম যে আপনারা আসেন আমরা একটা ইউনিটারি গভর্নমেন্ট গঠন করি। সেটা তো তারা একমত হয় নাই। ওই যে আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে তারা ইলেকশন করবে, জানে যে সরকার বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে, কারণ এই গণ অভ্যুত্থানের পরে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তারা কিন্তু আসলো না, তারা এটা নেগেট করে দিল। এটা খুবই দুঃখজনক, এই রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো। যাক, এই লোকটা এখন আসছে, এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে। উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় নয়, উনি পুরো ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক। তো সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছেন। এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু, এটা তো আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার সে পরিচয় তার নাই এখন। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপপুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয়, তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবে না। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচনের ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকে ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা হয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই, যে অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারবো।